বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। আজ আমরা এই অধ্যায়ের এককদের পদ্ধতি এবং উভয়জের পদ্ধতি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা আজকে সিলেট বোর্ড 2019 সালে একটি প্রশ্নপত্র নিয়েছি। প্রশ্নপত্রে বলা হয়েছে নিম্নের তথ্যাবলী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে শাহরিয়ার ব্রাদার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 1,31,000 টাকা। 2 নম্বরে বলা হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 7,000 টাকা। 3 নম্বর ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট থেকে 4,000 টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি। 4 নম্বর চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি। 5 নম্বর ব্যাংক সুদ 3,000 টাকা ও বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। এবং 6 নম্বরে বলা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 1,25,000 টাকা। করণীয় ক নম্বরেও জানতে চাওয়া হয়েছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে জানতে চাওয়া হচ্ছে এককদের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এবং গ নম্বরে জানতে চাওয়া হচ্ছে উভয়জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো আসা যাক আমরা প্রথমে ক নং প্রশ্ন উত্তর দেই। ক নং প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে নগদান বইতে লেখা হয়নি এই লেখাগুলো আমরা পাবো হচ্ছে 3 নম্বর লেনদেনে লেখা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট থেকে 4,000 টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই লেনদেনটি আমাদের এখানে নিতে হবে, অর্থাৎ ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে 4,000 টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি। এটাকে আমরা এখানে নিয়ে যাব। ক নং প্রশ্নের উত্তরের জন্য এটা 4,000 টাকা, 4,000 টাকা লিখে দিই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর লেনদেন ব্যাংক সুদ 3,000 টাকা ও বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই লেনদেনটিও আমরা ক নং প্রশ্নের উত্তরের জন্য নিব, কারণ এটাও নগদান বইতে লেখা হয়নি। তাহলে এখানে হচ্ছে ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ এই দুইটা জিনিস লেখা হয়নি। ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগের সুদ 5,000 টাকা। তাহলে মোট হচ্ছে 8,000 টাকা। আমরা এখানে লিখব 3 আর 5 8,000 টাকা। তাহলে মোট হচ্ছে আমাদের 12,000 টাকা। মোট 12,000 টাকার লেনদেন এখানে লেখা হয়নি। দিয়ে দিলাম। এই ছিল ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 4,000 টাকা আদায় কিন্তু সেটা নগদান বইতে লেখা হয়নি 4,000 টাকা, এবং ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ বাবদ মোট 8,000 টাকা আদায় হয়েছে, এটাও নগদান বইতে লেখা হয়নি। আমরা ক নং প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। আমরা চাইলে এটাকে একটু যোগ করে দিতে পারি, দুইটা অ্যামাউন্ট আছে, একটা হচ্ছে 3,000 টাকা যোগ আর একটা হচ্ছে 8,000 টাকা, সরি 5,000 টাকা, এই মোট 8,000 টাকা।
এটা যোগ করে দিবেন আপনারা। এখন আসা যাক খ নং প্রশ্ন উত্তরে। সে বলছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় তৈরি করতে। একক জের পদ্ধতিতে আমরা দুইভাবে অঙ্কটা শুরু করতে পারি। একটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা বিবরণ নিয়ে, আরেকবার শুরু করতে পারি ব্যাংক মোতাবেক ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত নিয়ে। আমরা নগদান বই মোতাবেক ব্যাংক উদ্ধৃত নিয়ে শুরু করলাম। তাহলে এখানে আমরা একটা ছোট্ট টেকনিক খেয়াল করব। টেকনিকটা হচ্ছে ব্যাংক যা করবে আমরা তাই করব, অর্থাৎ ব্যাংক যোগ করলে আমরাও যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমরা বিয়োগ করব। আর যদি ব্যাংক কিছুই না করে আমরা করে থাকি তাহলে সেই কাজটাকে উল্টা করব, অর্থাৎ নগদান বই কিছু করে থাকবে সেটাকে বিপরীত করব। আসা যাক আমরা প্রথমেই চলে যাই। আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত ছিল 1,31,000 টাকা। তাহলে এই 1,31,000 টাকা আমরা প্রথমে বসাই। 1,31,000 টাকা বসালাম। এরপর আমরা যোগ এবং বিয়োগ লিখেছি। আমরা একটা করে লেনদেন করব। 1 নম্বর লেনদেন আমরা বসিয়ে দিয়েছি। 2 নম্বর চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এর অর্থ হচ্ছে চেক কাটা হয় পরিশোধ করার জন্য। আমরা এটা পরিশোধ করার জন্য দিয়েছিলাম, কিন্তু সেটা যাকে দিয়েছি সে ভাঙায়নি, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা মাইনাস করেনি। তাহলে ব্যাংক টাকাটা মাইনাস করেনি। আমাদের শর্ত ছিল ব্যাংক যা করবো আমরা তাই করব। ব্যাংক কিছুই করেনি, কিন্তু নগদান বই কি করেছে, এটাকে বিয়োগ করেছে। আর আমরা বলেছিলাম যদি নগদান বই কিছু করে থাকে সেটা বিপরীত হবে। তো সে যেহেতু বিয়োগ করছিল আমরা এখন এটাকে যোগ করে দিব, কারণ আমরা আসলে ব্যাংকের সমান হতে যাচ্ছি। তো ব্যাংক যা করবে আমরা তাই করব। তাহলে এটাকে আমরা যোগ করে দিব। তাহলে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এটার অ্যামাউন্ট ছিল 7,000 টাকা। তাহলে আমরা 7,000 টাকা লিখে দিই। এখন আমরা চলে যাই 2 নম্বর লেনদেনে। 2 নম্বর লেনদেনে বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট থেকে 4,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক এটাকে আদায় করেছে, আর ব্যাংক যা করবো আমরা তাই করব। ব্যাংক এটাকে প্লাস করেছে, আমরাও প্লাস করব। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে টাকা আদায় হয়েছে, তাহলে এটা আমরা যোগের ঘরে লিখব। নিকট হতে আদায় কত হাজার টাকা আদায় করেছে? 4,000 টাকা আদায় করেছে। তাহলে আমরা 4,000 টাকা এখানে লিখে দিব। আচ্ছা, এবার আমরা পরের লেনদেনটি পড়ি। প্রাপ্য হিসেবে পরে 4 নম্বরে বলা হয়েছে চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি, অর্থাৎ চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি অর্থ হচ্ছে আমরা ব্যাংকে একটি চেক জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক সেই টাকাটা আদায় করতে করেনি। তাহলে এই কাজটা আমরা করেছি, ব্যাংক করে নাই। ব্যাংক কিছু করে নাই, আমরা করেছিলাম কি করেছিলাম, আমরা যোগ করেছিলাম। আমরা এখন এটাকে বিয়োগ করে দিব। চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা, এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা এটাকে বিয়োগ করে দিলাম 25,000 টাকা। 25,000 টাকা, এটা যেহেতু বিয়োগ আমরা ব্র্যাকেট দিয়ে দিই। বিয়োগটা বাইরে দিব না। এখন আমরা পরের লেনদেনটি পড়ি। ব্যাংক সুদ 3,000 টাকা ও বিনিয়োগ সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। তার মানে এই দুটো আইটেম ব্যাংক যোগ করেছে, ব্যাংক সুদ এবং বিনিয়োগের সুদ ব্যাংক যোগ করেছে, আমরাও যোগ করব। তাহলে এই লেনটা এটাকে আমরা যোগের অংশে নিয়ে যাব। ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ নগদান বইতে লেখা হয়নি। তাহলে এটা ব্যাংক যোগ করেছে, আমরাও যোগ করব। 3,000 টাকা এবং 5,000 টাকা, মোট 8,000 টাকা। 3,000 যোগ 5,000, মোট 8,000 টাকা।
মোট ৮,০০০ টাকা এখানে বসবে। এরপরে যে লেনদেনটি আছে সেটি হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত ১,২৫,০০০ টাকা। আমরা এটা আসলে যোগ বিয়োগ করে দেখব মিলছে কিনা। আমরা এখন একটু যোগ বিয়োগ করি, যেহেতু এখানে আমাদের যোগফলটা হচ্ছে সাত চার ১১ আর ৮ ১৯,০০০ টাকা। তাহলে আমাদের যোগ হচ্ছে ১৯,০০০ টাকা। আর বিয়োগ হচ্ছে আমাদের ২৫,০০০ টাকা। বিয়োগ হচ্ছে, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেটর চেপে দেখব আমাদের যোগফলটা কত হয়। ১,৩১,০০০ প্লাস ১৯ মাইনাস ২৫। ১,৩১,০০০ মাইনাস ১৯ প্লাস ১৯ মাইনাস ২৫ সমান সমান ১,২৫,০০০ টাকা হয়। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংক বিবরণী ১,২৫,০০০ টাকা হবে। তো প্রশ্নে সেটাই ছিল ১,২৫,০০০। আমরা খ নং প্রশ্ন উত্তর কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব গ নং অর্থাৎ ৩ নম্বর প্রশ্নের উত্তর। সেখানে বলা হয়েছে উভয়ের পদ্ধতি ব্যাংক সমন্বয় তৈরি করতে হবে। তো এখানকার যে টেকনিকটা খেয়াল করব, যেখানে যায়নি সেখানেই যাবে, অর্থাৎ যেখানে লেখা হয়নি সেখানে লিখে দিলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ যদি নগদান বইতে না যায় তাহলে নগদান বইতে লিখে দিব, সেটা হতে পারে যোগ বা বিয়োগ। আর যদি ব্যাংক বিবরণীতে না যায় তাহলে ব্যাংক বিবরণীতে লিখে দেব, সেটা হতে পারে যোগ বা বিয়োগ। তো আমরা আবার শুরু থেকে লেনদেনগুলো পড়ে আসি। প্রথমে বলা হয়েছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিতে ১,৩১,০০০ টাকা। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিতে ১,৩১,০০০ টাকা আমরা এই পাশে লিখে দিলাম। এরপর শেষে বলা হয়েছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দিতে ১,২৫,০০০ টাকা। এটাও আমরা এখানে পাশের ঘরে লিখে দিলাম, যেহেতু এটা উভয়ের পদ্ধতি আমরা দুই পাশেই লিখব। লেখা শেষ। এখন আমরা চলে যাব আমাদের ২ নম্বর লেনদেন। ২ নম্বর লেনদেনে বলা হয়েছিল চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। আচ্ছা, চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি। চেক কাটে কে? আমরা কাটি। ভাঙানো হয়নি, ভাঙায় কে? ব্যাংক ভাঙায়। তাহলে কে ভাঙায়নি? ব্যাংক ভাঙায়নি। তাহলে এটা ব্যাংকে যাবে। চেক কাটা হয় পরিশোধের জন্য, তো ব্যাংক এটাকে পরিশোধ করেনি। তাহলে চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি। এখন যেটা হয়নি সেটাই করতে হবে। তার মানে ব্যাংক এটাকে ভাঙায়নি, আমরা এখন ব্যাংকের ঘরে নিয়ে যাব এবং এটাকে লিখে দিব, কারণ আমাদের নিয়ম ছিল যেখানে যায়নি সেখানেই যাবে। এটা ব্যাংকে যায়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। কত হাজার টাকা? ৭,০০০ টাকা। তাহলে ৭,০০০ টাকা ব্যাংক এখন মাইনাস করবে, কারণ এটা পরিশোধের জন্য কাটা হয়েছিল। যেহেতু এটা মাইনাস করবে, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস বুঝাবে। কত হাজার টাকা? ৭,০০০ টাকা। ৭,০০০ টাকা আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পরের লেনদেনে। সেখানে বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট থেকে ৪,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। কোথায় লেখা হয়নি? নগদান বইতে লেখা হয়নি। এটি আদায় করেছে ব্যাংক, কিন্তু নগদান বইতে এটা লেখা হয়নি। তাহলে এটা আমরা নগদান বইতে লিখে দিব। তাহলে এটা তো আদায়, মানে প্লাস করছিল ব্যাংক, আমরাও প্লাস করে দিব নগদান অংশে। তাহলে এটা আমরা প্লাস করে দিব। লেখাটা হচ্ছে কত হাজার টাকা? ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা আমরা লিখলাম। এখান থেকে কথাটা একটু ছোট করি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে আদায়, নগদান বইতে লেখা হয়নি, আমরা এই কথাটাই লিখি।
ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট থেকে আদায় 4,000 টাকা। এরপর আমরা চলে যাব পরের লেনদেনে। এখন আমরা 4 নম্বর লেনদেনটি করব। চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি। চেক জমা হয়েছে মানে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি। তাহলে কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি। তাহলে এই কাজটা ব্যাংকের কাছে হয়নি, তার মানে এটা আমরা ব্যাংকের সাথে যোগ করব 25,000 টাকা। চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা, এটা আমরা ব্যাংকের সাথে যোগ করব। ব্যাংকের সাথে যোগ করলাম 25,000 টাকা। আমরা যোগ করলাম। এখন চলে যাই পরবর্তী লেনদেনে। চেক জমা হয়েছে আদায় হয়নি, গেল 5 নাম্বার। ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগ সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। কোথায় লেখা হয়নি? নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক এটাকে যোগ করেছিল, তাহলে নগদান বইতে এটা যোগই হবে। ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ, ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়, এটা আমরা নগদান বইতে যোগ করব, যেহেতু এটা নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে আমরা এটাকে যোগ করলাম। এটা যোগ করলে ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় মোট হচ্ছে 8,000 টাকা। 5,000 ও 3,000 মোট 8,000 টাকা। 8,000 টাকা আমরা যোগ করে দিলাম। এখন চলে যাই পরবর্তী লেনদেনে। ব্যাংক বিবরণ অনুযায়ী এটা তো যোগ বিয়োগ করলে এটা তো লেখাই হয়েছে, তাহলে আমাদের লেনদেন পোস্টিং দেওয়া শেষ। এখন আমরা যোগ বিয়োগ করে দেখব আমাদের সংশোধিত জেরটা কত। তাহলে সংশোধিত জের নির্ণয় করব আমরা। সংশোধিত জের যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে পাই হচ্ছে 1,31,000 এবং 12, 1,31,000 প্লাস 4,000 প্লাস 8,000 মোট হচ্ছে 1,43,000 টাকা। তাহলে এখানে আমাদের সংশোধিত জের হচ্ছে 1,43,000 টাকা। এটাকে আমরা সংশোধিত জের নামে লিখে দিই, ডবল কলম। হচ্ছে সংশোধিত জের। সংশোধিত জের পাইলাম 1,43,000 টাকা। এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করে দেখি কত হয়। 1,25,000 মাইনাস 7,000 প্লাস 25,000, তাহলে এখানে 1,43,000 টাকায় আসতেছে। 1,43,000 টাকা, এটা আমরা ডবল জেড দিয়ে দিব। এটা আমাদের সংশোধিত জেড। আমরা সংশোধিত জের পেয়ে গেলাম। এই ছিল আমাদের উভয় জের পদ্ধতির অঙ্ক। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।